আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিশন ডিএমসি উইথ সাবিহা। আজকে আমি তোমাদের সাথে আছি সাবিহা ইসলাম। বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা মেডিকেল কলেজে। আমি আমার মিশন ডিএমসি উইথ সাবিহা চ্যানেল থেকে নিয়মিতভাবে মেডিকেল অ্যাসপিরেন্টসদের জন্য বিভিন্ন গাইডলাইন ভিডিও, তাদের স্টাডি রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপলোড করে যাচ্ছি। আজকে আমি ইংলিশের জন্য মেডি ইংলিশ সিরিজ থেকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের শুধু কলেজ এক্সাম এবং স্কুল এক্সাম নয়, বরঞ্চ মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে সকল ধরনের অ্যাডমিশন টেস্টে ফেস করতে হয়। ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট এবং কমন একটা টপিক, সেটা হলো প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনের মধ্যে কিছু ট্রিকি প্রিপোজিশন থাকে, যেগুলো আমাদের মিনিং সেম দিলেও দেখা যায় যে বসার সময় ডিফারেন্ট ওয়েতে বসে থাকে, যা শিক্ষার্থীদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে। কখন আপ হবে, কখন অ্যাবভ হবে, কখন ওভার হবে, কোথায় কোনটা বসাবো তা নিয়ে একটা কনফিউশন কাজ করে। আজকে আমার এই ভিডিওতে এই সকল কনফিউজিং প্রিপোজিশনকে আমি তোমাদের জন্য ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর তোমার এই কনফিউজিং প্রিপোজিশনগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ডু নট স্কিপ দ্য ভিডিও, ওয়াচ টিল দ্য এন্ড। And are you ready to make your English stronger? So let's dive into the most important topic, preposition. অর্থাৎ আমরা এখানে কিছু প্রিপোজিশনস পড়ব এবং সেগুলো হচ্ছে ট্রিকি প্রিপোজিশন। কেমন ভাবে দেখো, প্রথমেই বলা আছে যে ট্রিক 1, অর্থাৎ উপরে অর্থে আমরা তিনটা প্রিপোজিশন পাই, অন, অ্যাবভ, ওভার। তিনটা প্রিপোজিশনে কিন্তু মিনিং করে যে উপরে, কিন্তু তাদের ডিফারেন্স ওয়েতে তারা সেন্টেন্সে বসে থাকে, তাদের অবস্থানের ভিত্তিতে প্রিপোজিশনগুলো আলাদা হয়ে থাকে। আজকে আমরা দেখব কোন অবস্থানে এই প্রিপোজিশনগুলো কিভাবে বসতে পারে। তাহলে দেখো, শুরুতেই আছে অন, যে প্রিপোজিশনটা আমাদের কাছে সব থেকে পরিচিত। এই অনটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করি? সাধারণত যখন দুটো অবজেক্ট থাকে এবং তাদের মধ্যে কোনো স্পেস বা গ্যাপ থাকে না, তখন আমরা সেই দুটো অবজেক্ট একটা আরেকটার উপরে থাকা অর্থে অন ইউজ করি। কিভাবে? দ্য এক্সাম্পল দেখো, দ্য ভেস ইজ অন দ্য টেবিল, অর্থাৎ ফুলদানিটি টেবিলের ওপরে। এখানে কিন্তু উপরে মিনিং করছে, কিন্তু আসলে বোঝাচ্ছে যে ফুলদানিটা টেবিলের সাথে একদম লেগে আছে, উপরে আছে কিন্তু লেগে আছে। এরকমভাবে টাচিং পজিশনে যদি দুটি অবজেক্ট থাকে এবং তারা একে অপরের সংস্পর্শে থাকে, তবেই কেবল আমরা প্রিপোজিশন উপরে অর্থে অন ইউজ করতে পারবো। এরপর আসো, আরো দুইটা প্রিপোজিশন আছে, অ্যাবভ এবং ওভার। এই দুইটা প্রিপোজিশনের ক্ষেত্রেও কিন্তু একই মিনিং দেয় উপরে, কিন্তু আমাদের অন থেকে এই দুইটা প্রিপোজিশনের একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে যখন দুইটা অবজেক্টের মধ্যে গ্যাপ থাকবে, স্পেস থাকবে এবং তারা একে অপরের সাথে লেগে থাকবে না, তখন ওপরে থাকা অর্থে আমরা অ্যাবভ এবং ওভার ইউজ করতে পারি। যেমন দেখো, এখানে দেওয়া আছে দ্য ক্লাউডস আর অ্যাবভ দ্য গার্ল, মেঘগুলো বালিকাটির উপরে। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই মেঘ তার মাথা ওই বালিকাটির মাথার সাথে লেগে নাই, অর্থাৎ তাদের মধ্যে, অর্থাৎ মেঘ এবং ওই বালিকাটির মধ্যে কিন্তু অবশ্যই একটা স্পেস আছে বা গ্যাপ আছে, তারা লেগে নাই। এরপর দেখো, যেখানে ওভার ইউজ আছে সেখানে দেখো বলা আছে যে এ বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য হাউজেস, একটা পাখি বাড়িগুলোর উপর দিয়ে উড়ে যাচ্ছে। তাহলে দেখো, এখানেও কিন্তু ওই পাখিটার সাথে ওই বাড়িগুলোর কিন্তু ছাদ লেগে নাই, এই পাখি এবং এই বাড়িটার মধ্যে একটা স্পেস বা গ্যাপ আছে, অর্থাৎ তারা একে অপরের সংস্পর্শে নাই। তাহলে আমরা এই ক্ষেত্রে অ্যাবভ ইউজ করতে পারি এবং ওভার ইউজ করতে পারি। তাহলে যেহেতু এরা স্পেস আছে, অবশ্যই এখানে অন ব্যবহার করার কোনো পসিবিলিটি নাই, যেহেতু অন ব্যবহার হবে তখনই যখন লেগে থাকবে। এই দুইটার কোনোটার ক্ষেত্রেই কিন্তু লেগে নাই, তাই এখানে অন ব্যবহার হবে না। দুইটাই যেহেতু গ্যাপ আছে, তাই আমরা অ্যাবভ অথবা ওভার ইউজ করতে পারবো। এখন প্রশ্ন হলো যে কখন আমরা অ্যাবভ ইউজ করব আর কখন আমরা ওভার ইউজ করব। এটাও আমরা খুব সহজে বুঝতে পারবো। সেটা হচ্ছে, যেটা অ্যাবভ
সেটা অবশ্য স্পেস থাকবে কিন্তু নট মুভিং, অর্থাৎ উপরে যে বস্তুটা আছে সেই বস্তুটা স্থির অবস্থায় থাকবে, সেটি মুভ করবে না। কিভাবে? দ্য ক্লাউডস আর অ্যাবাভ দ্য গার্ল, এই বাক্যটার মিনিং করছে এমন যে মেঘগুলো বালিকাটির মাথার উপরে স্থির হয়ে আছে, উপরে আছে, তারা সংস্পর্শে নাই কিন্তু স্থির অবস্থায় আছে। এরপরে আসো ওভার যখন আমরা ইউজ করছি তখন দুইটা সংস্পর্শ নাই ঠিক আছে, কিন্তু এটা মুভিং, অর্থাৎ এ বার্ড ইজ ফ্লাইং, উড়ে যাচ্ছে। বার্ডটা কিন্তু বা পাখিটা কিন্তু বাড়িগুলোর ওপর স্থির অবস্থানে নাই, সে এই পাশে থেকে এই পাশে পাখিটা উড়ে যাচ্ছে, অর্থাৎ মুভিং অবস্থায় আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে তিনটা ক্ষেত্রেই উপরে অর্থ দিচ্ছে আমাদের, কিন্তু যখন দুইটা বস্তু একই সাথে লেগে থাকবে এবং উপরে বোঝাবে তখন অন ইউজ করব, আর যখন লেগে থাকবে না, গ্যাপ থাকবে দুইটা অবজেক্টের মধ্যে, তখন আমরা অ্যাবভ বা ওভার ইউজ করতে পারবো। কিন্তু যদি উপরের বস্তুটা স্থির অবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি যে অ্যাবভ, এবং যদি সেটা গতিশীল অবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারি ওভার। তাহলে এই অ্যাবভের ক্ষেত্রে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, আমাদের সচরাচর উদাহরণ যেটা, সেটা হচ্ছে আওয়ার রুফ ইজ অ্যাবভ আওয়ার হেড, মানে আমাদের বাড়ির ছাদটা আমাদের মাথার ওপরে অবস্থিত। এক্ষেত্রে কিন্তু আমাদের ছাদ বা বাড়ির যে ছাদ সেটা কিন্তু গতিশীল না, আমাদের মাথার ওপর স্থির অবস্থানে রয়েছে। তাই এই ক্ষেত্রে আমরা, এবং আমাদের মাথার সাথে কিন্তু এই ছাদের কোনো সংস্পর্শ নেই, তো আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমরা অ্যাবভ ইউজ করব। তো এটা গেল আমাদের একটা কমন কনফিউশন যে অন, অ্যাবভ এবং ওভারের মধ্যে কোনটা কখন ইউজ করব। এবার আসো আর যাক আরো দুইটি কনফিউজিং টপিক, আন্ডার এবং বিলো, এই দুইটা প্রিপোজিশন। তাহলে দেখো প্রথমেই যদি আমি বলি যে হচ্ছে আমরা নিচে অর্থে প্রায় 4টা প্রিপোজিশন কিন্তু ব্যবহার হতে দেখি। একটা হচ্ছে আন্ডার, আরেকটা বিলো, বিনিথ, অথবা কখনো কখনো আমরা আন্ডারনিথটাও ইউজ করি। এখন এই 4টা প্রিপোজিশনের মিনিংই কিন্তু নিচে অর্থ দেয়, কিন্তু আমরা একে ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তাহলে আসো আজকে আমরা জানবো যে এই 4টার মধ্যে আমাদের কি ধরনের পার্থক্য রয়েছে এবং আমরা কখন কোনটা ইউজ করব। তাহলে দেখো প্রথমতই আসে আন্ডার। আন্ডার বলতে বোঝায় দুইটি বস্তু থাকবে এবং তাদের মধ্যে অবশ্যই একটা নিচে আর একটা থাকবে, এবং যেটি নিচে থাকবে বা হচ্ছে ওই দুইটা অবজেক্টের মধ্যে একটা স্পেস বা গ্যাপ থাকবে, এবং এই দুটো অবজেক্টকে অবশ্যই 3D অবজেক্ট হতে হবে। দুইটা ক্রাইটেরিয়া, অবশ্যই এ গ্যাপ বিটুইন টু অবজেক্টস অ্যান্ড 3D অবজেক্ট হতে হবে। 3D অবজেক্ট বলতে কি, ওই বস্তু দুইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকতে হবে। ভিজুয়ালাইজ যদি 3D হয় তাহলেই কেবল, এবং দুইটি বস্তুর মধ্যে যদি গ্যাপ থাকে তাহলেই নিচে অর্থে আমরা কেবল আন্ডার ইউজ করতে পারবো। এখন আসো কখন আমরা বিলো ইউজ করব। বিলো ইউজ করার জন্য আমাদের প্রথমতই দেখো একটা পৃষ্ঠায় দুইটা লেখা ওয়ার্ড লেখা আছে, একটা হচ্ছে প্যারাগ্রাফ এবং তার নিচে লেখা আছে স্টোরি। এখন একই সারফেসের মধ্যে যদি একটার নিচে আর একটা থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বিলো। তার মানে বিলো নিচে অর্থ দেয়, কিন্তু লেভেল অন দ্য সেম সারফেস, অর্থাৎ একই সারফেসে এটা হবে। একই সারফেসে যদি একটা ওয়ার্ডের নিচে আরেকটা ওয়ার্ড থাকে তখন আমরা ইউজ করতে পারি হচ্ছে বিলো। তাহলে দ্য ওয়ার্ড স্টোরি ইজ বিলো দ্য ওয়ার্ড প্যারাগ্রাফ, মানে এই স্টোরি শব্দটা প্যারাগ্রাফের নিচে অবস্থিত। এই ক্ষেত্রে কিন্তু আমরা আন্ডার ইউজ করতে পারবো না, কারণ এই দুইটা হচ্ছে একই সারফেস, এরা কেউই 3D কোনো অবজেক্ট না, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ থাকলে কোনো উচ্চতা নাই। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে বোঝা গেল যে কখন আমরা আন্ডার ইউজ করবো এবং কখন আমরা বিলো ইউজ করব। এরপর আসো আরো দুইটা কনফিউজিং, আন্ডার অ্যান্ড বিনিথ। এখন আন্ডার এবং বিনিথের মধ্যে আমাদের পার্থক্যটা বুঝতে হবে। আন্ডারটা আমি একটু আগে যেটা বুঝাইলাম যে হচ্ছে 3D অবজেক্ট প্লাস দুটো অবজেক্টের মধ্যে স্পেস থাকবে। আন্ডারটা আমরা আরো 3টা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কোনো নাম্বারের থেকে নিচে যদি আমরা বুঝাতে চাই তাহলে কিন্তু আমরা হচ্ছে আন্ডার ইউজ করতে পারি। যেমন উই উইল প্লে আন্ডার 19 ক্রিকেট টিম, আমরা অনূর্ধ্ব 19 ক্রিকেট টিমের সাথে খেলবো। এখানে কিন্তু কোন একটা নাম্বারের নিচে বোঝাচ্ছে যে 19 বছর বয়সের নিচে, অর্থাৎ অনূর্ধ্ব 19।
আবার দেখো ফিজিক্যাল বা মেন্টাল কোনো স্টেট, শারীরিক মানসিক কোনো অবস্থা বোঝাতেও আমরা আন্ডার ইউজ করতে পারি। আই এম আন্ডার ট্রেমেন্ডাস প্রেশার, এটা মানে আমি অত্যাধিক মানসিক চাপে আছি। তাহলে দেখো আন্ডার মানে যে সবসময় নিচে অর্থ দিবে তা কিন্তু না। আন্ডার আমরা বাক্যে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি এবং তাদের কিন্তু ব্যবহারও ভিন্ন ভিন্ন হইতে পারে। সেই ক্ষেত্রে মিনিংটাও ভিন্ন হতে পারে। যেমন এখানে আমরা আন্ডার 19 বলতে অনূর্ধ্ব 19কে বোঝাচ্ছি, ঠিক আছে। এরপর আসো বিনীত আমরা কখন ইউজ করব। বিনীত আমরা তিনটা ক্ষেত্রে মূলত ইউজ করি এবং সেটা নিচে অর্থই দেয়। যেমন ইমোশনস, থটস, সোশ্যাল স্ট্যাটাস। কিভাবে দেখো, দেয়ার ইজ এ স্যাড পারসন বিনিথ দ্যাট হ্যাপি ফ্যাক্ট। তার মানে এই একজন হচ্ছে হ্যাপি ফ্যাক্টের নিচে, স্যাড পারসন আছে তিনি হ্যাপি ফ্যাক্টের নিচে। তাহলে এখানে দেখো বিনীত বলতে নিচে অর্থ দিচ্ছে, কিন্তু এই নিচেটা বলতে কিন্তু কখনোই ওই যে আমরা যে বললাম যে টেবিলের নিচে বিড়াল আছে এরকম নিচে বোঝাচ্ছে না। দেখো আরেকটা উদাহরণ যদি আমি দিই তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে হি ট্রিটস পিপল অ্যাজ ইফ দে ওয়ার বিনিথ হিম। সে লোকজনের সাথে এমন ব্যবহার করে বা এমন আচরণ করে মনে হয় যে সব তার সকলেই তার থেকে নিচে। তাহলে এই নিচে মানে কি, তার নিচে বসে আছে সকলে না, এই নিচে তা বলতে তার সোশ্যাল স্ট্যাটাসকে বোঝাচ্ছে যে সে এমন ভাবে লোকজনকে আচরণ করছে যে সকলে তার চেয়ে পদমর্যাদার দিক থেকে নিচে বা তার থেকে হচ্ছে নিচু বংশের এরকম বোঝাচ্ছে। তার মানে এই নিচু বলতে কিন্তু নিচে বসে আছে বা নিচে আছে এরকম না, ঠিক আছে। এখানে একটা সোশ্যাল স্ট্যাটাস বোঝাচ্ছে। তার মানে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি নিচে অর্থে। অনেক সময় বিভিন্ন সেন্টেন্সে আমরা এগুলো এমন ভাবে ইউজ করতে পারি যেটা নিচে অর্থ দিবে না, অন্য কোনো অর্থ দিবে, সেটাও আমাদের বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। এখন আসো পরের পৃষ্ঠাতে আমরা যাই, বিনিথ অ্যান্ড আন্ডারনিথ, যেটা আমরা খুব বেশি কমন না, এই দুইটা প্রিপোজিশনের সাথে পরিচিত না। দেখো বিনিথ আমরা ইউজ করবো কখন, আন্ডারনিথ আমরা ইউজ করবো কখন। দুইটাই যখন নিচে বোঝাবে, কিন্তু বিনিথ কখন বোঝাবে, যখন টাচিং সারফেস, অর্থাৎ একটার একটা নিচে থাকবে কিন্তু তারা পরস্পর সংস্পর্শে থাকবে, তখন আমরা বিনিথ ইউজ করব। যেমন আই হেড মাই সেলফ বিনিথ দ্য ব্ল্যাঙ্কেট, আমি কম্বলের নিচে আমাকে লুকিয়েছিলাম। তাহলে এখানে কম্বলের নিচে, কম্বলের সাথে কি আমি লেগেছিলাম না, টাচে ছিলাম, তাহলে অবশ্যই কি হবে বলতো, বিনিথ ইউজ করা যাবে। মাই পার্স ইজ বিনিথ দ্য পিলো, অর্থাৎ আমার ব্যাগটি ছিল বালিশের একদম নিচে। তার মানে কি, বালিশের নিচে, পার্স ইজ বিনিথ দ্য পিলো, বালিশের সাথে লেগেছিল, ঠিক আছে। তাহলে আমরা আন্ডারনিথ কখন ইউজ করব, আন্ডারনিথ ইউজ করব হচ্ছে নো এক্সাক্ট লোকেশন অর হিডেন, অর্থাৎ আমরা কখন এটা ইউজ মানে কখন ইউজ করব, যখন আমাদের নিচেটা কোনো এক্সাক্ট লোকেশন দেখাবে না। যেমন দেয়ার ইজ এ বল আন্ডারনিথ দ্য ব্ল্যাঙ্কেট, এখানে কম্বলের নিচে একটা বল আছে, বাট কম্বলটা তো অনেক বিস্তর জায়গা জুড়ে আছে, ওই জায়গার যে কোনো একটা জায়গায় কিন্তু বলটা থাকতে পারে, এটা কোনো এক্সাক্ট লোকেশন দিচ্ছে না। তারপর দেখো দ্য স্নেক ওয়েন্ট আন্ডারনিথ দ্য জাঙ্ক, এটা কিন্তু লুকানো অর্থে অনেক সময় আমরা ব্যবহার করি হচ্ছে আন্ডারনিথ। যেমন এই হচ্ছে জাঙ্কের মধ্যে সাপটা আন্ডারনিথ মানে লুকিয়ে গিয়েছিল, তাহলে বুঝো নিচে গিয়েছিল। তাহলে আমরা এই বিনিথ এবং আন্ডারনিথ ইউজ করতে পারি, কিন্তু তার বিনিথের ক্ষেত্রে অবশ্যই টাচিং একটা সারফেস থাকবে এবং আন্ডারনিথের ক্ষেত্রে টাচিং থাকতে পারে, টাচিং সারফেস আবার নাও পারে, কিন্তু যদি থাকে তাহলে দেখা যাবে যে ওটা এক্সাক্ট কোনো লোকেশন দেওয়া হচ্ছে না, যে আসলে কোথায় আছে, নিচে ঠিক কোন পজিশনে আছে সেটার এক্সাক্ট কোনো লোকেশন দেওয়া হচ্ছে না। এবার আসো ইনটু অনটু, দুইটা আছে। দেখো দুইটা ছবি আছে, খুব সুন্দর দুইটা ছবি দেখলেই আমরা বুঝতে পারবো যে ইনটু মানে একটা বিড়াল একটা বাক্সের একদম ভেতরে যাওয়ার জন্য কিন্তু জাম্প দিয়েছে। আবার দেখো পরের ছবিতে আরেকটা বিড়াল টেবিলের ওপর বা সারফেসে যাওয়ার জন্য জাম্প করছে। দুইজনই কিন্তু বাইরে থেকে আসছে, কিন্তু একজন একদম বাক্সের ভিতরে প্রবেশ করবে আর একজন হচ্ছে টেবিল বা বাক্স যাই বলো না কেন তার একটা সারফেসে আসবে। তাহলে কখন আমরা ইনটু ইউজ করব, কখন আমরা অনটু ইউজ করব, যখন মুভমেন্টস টুয়ার্ড দ্য ইনসাইড অর ইন্টেরিয়র অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর একদম ভেতরে যাবে, তখন আমরা ইউজ করব হচ্ছে
ইনটু। ইনটা আমরা বেশিরভাগ অর্থে কিন্তু ভেতরে বোঝাইয়ে থাকি, তাহলে ইনটু যখন তার মানে বোঝাবো ও একদম বাক্সের ভিতরে চলে যাবে। দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, মানে বক্সের ভেতরে জাম্প করলো। এরপর দেখো মুভমেন্ট টুয়ার্ডস দ্য প্লেসমেন্ট দ্য সারফেস অফ দ্য সামথিং, কোনো কিছুর তলে বা কোনো সারফেসের দিকে যদি কোনো জাম্প করে তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে অন টু। তার মানে মোদ্দা কথা কি হলো বলতো, যে আমার সামারাইজ যেটা হলো সেটা হচ্ছে কোনো একটা বাক্সের ভেতরে বা কোনো কিছু সোর্সের ভেতরে যদি প্রবেশ করানো যায় তাহলে সেটা ইনটু, আর যদি কোনো সারফেসের দিকে বা সেটা ভেতরে প্রবেশ করার কথা বলা নাই তখন আমরা অনটু ইউজ করব। এখন আসো আউট অফ অ্যান্ড আউট, দুটো একদম কাছাকাছি হলেও এদের ব্যবহারে একটু ভিন্নতা রয়েছে। আউট অফ কি? আউট অফ হচ্ছে কোনো একটা সোর্স, আমি যেমন তখন ওই যে বললাম ইনটুর ক্ষেত্রে কোনো বক্সের ভেতরে আসবে, কোনো বক্স বা কোনো কিছু যদি উৎসের ভেতর থেকে বাইরের দিকে যায় তখন আমরা সেখানে আউট অফ ইউজ করি। আর আউট কোথায় ইউজ করি? কোনো একটা মাধ্যম, ইনস্টেড অফ মাধ্যম বা এখানে কোনো সোর্স থাকবে না, জাস্ট এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে, এই ক্ষেত্রে আমরা হচ্ছে আউট ইউজ করতে পারি। তাহলে বুঝে গেলে এই আউটের ক্ষেত্রে কিন্তু কোনো সোর্স থাকবে না। যেমন তোমাদের আরেকটা উদাহরণ আমি এই আউটের ক্ষেত্রে দেই, দ্য ক্যাট জাম্পড আউট দ্য টেবিল। তার মানে কি? ওর কিন্তু ওই টেবিলে টাচ করার প্রয়োজন হয় নাই, টেবিলটা ভেদ করেও এক পাশ থেকে আর এক পাশে যাওয়ার প্রয়োজন হয় নাই। ওর কোনো মাধ্যম, ইনস্টেড অফ কোনো মাধ্যম ছাড়াই ও জাস্ট এক পাশে থেকে আরেক পাশে ওর একটা মুভিং অবস্থা বোঝাচ্ছে। এই ক্ষেত্রে আমরা হচ্ছে আউট ইউজ করতে পারবো। আশা করি আমি যেটুকু বুঝালাম এইটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপর আসো একদম কমন কিছু প্রিপোজিশন যেটা আমরা হয়তো বা মাঝে মাঝে একটু মিস করে ফেলি, যে এই জায়গাটায় কনফিউশন ক্রিয়েট হয়, আমি সেই জায়গাটা একটু দেখাবো আর কয়েকটা প্রিপোজিশনের। দেখো ইনসাইড, ইনসাইড মানে বুঝাই যাচ্ছে কেমন, যে সারাউন্ডেড বাই সামথিং, কোনো কিছুর ভেতরে থাকবে এবং সেই ভেতরটা কেমন হবে, তার চারদিক দিয়ে একদম আবৃত অবস্থায় থাকবে। কোনো কিছুর একদম ফুললি ভিতরে থাকলে তবেই কেবল আমরা সেখানে ইনসাইড ব্যবহার করতে পারবো। দ্য ক্যাট ইজ ইনসাইড দ্য বক্স, তার মানে কি ওই বক্সটার সামনে পেছনে উপরে নিচে চারদিকেই হচ্ছে আবরণ দেওয়া আছে, একদম ভেতরে আছে, সারাউন্ডেড করা আছে হচ্ছে বক্সের কভার দিয়ে। তো সেক্ষেত্রে আমরা ইনসাইড ইউজ করতে পারবো। এবার আসো অ্যালং অ্যান্ড অ্যাক্রস, যেটা আমরা দুইটাই ব্যবহার করি কি বলতো, রাস্তা পারাপারের ক্ষেত্রে, রাস্তা পারাপারের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এখন দেখো কখন অ্যালং কখন অ্যাক্রস। অ্যালং আমরা ইউজ করব যখন রাস্তা যে বরাবর গেছে আমার গতিটাও সেই বরাবর থাকবে। কেমন? ধরো এই যে রাস্তাটা ছবিতে দেখা যাচ্ছে, রাস্তাটা এই বরাবর গেছে না, এবং বালকটাও দেখো তীরচিহ্ন দিয়ে দেখানো আছে যে এই দিকেই যাচ্ছে, রাস্তা বরাবর যাচ্ছে, দ্য বয় ইজ রানিং অ্যালং দ্য রোড। কিন্তু যদি এমন হয় যে রাস্তার এই পার থেকে আমার এই পারে আসতে হবে, যেমন পরের ছবিতেই দেখো, দ্য ওল্ড লেডি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য রোড, মানে বৃদ্ধ মহিলাটি রোডের এক পাশ থেকে আর এক পাশে ক্রস করছে। মানে এই যখন আমরা অ্যাক্রস ইউজ করব তখন আমাদের বুঝতে হবে এটা রাস্তা পার হওয়া বোঝাচ্ছে, আর যখন অ্যালং ইউজ করব তখন বুঝতে হবে যে সে রাস্তা বরাবর, রাস্তা যেদিকে যাচ্ছে সেই বরাবরই হেঁটে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে একটা সেন্টেন্সে আমরা একটা ওয়ার্ড বা একটা প্রিপোজিশন চেঞ্জ করার মাধ্যমে কিন্তু মনের ভাবটাই প্রকাশ একদম চেঞ্জ করে ফেলতে পারি। আমরা যখন অ্যাক্রস বলবো তখন বোঝাচ্ছে রাস্তা পার, আর যখন অ্যালং বোঝাচ্ছে তখন বোঝাচ্ছে যে রাস্তা বরাবর যাচ্ছে। তাহলে এখন বুঝতে পারছো যে আমাদের কোথায় কোনটা বসবে, কেন বসবে, এই জিনিসগুলো জানাটা আমাদের ডেইলি লাইফের জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই এক্সামের জন্য তো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলাই পরীক্ষাতে সব থেকে বেশি আসে, যেটা তোমার মধ্যে কনফিউশন তৈরি করবে। এখন আসো অ্যারাউন্ড অ্যান্ড থ্রো, এটার খুব বেশি কনফিউশন আমাদের মধ্যে হয় না। অ্যারাউন্ড মানেই আমরা বুঝি চারদিকে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি মুভিং টু দ্য ডিরেকশন সারাউন্ডিং সামথিং ইন আ কার্ভড অর সার্কুলার পাথ, কোন একটা বৃত্তাকার পথে যদি একটা চারদিকে আরেকটা মুভিং অবস্থায় থাকতে পারে তখন তাকে আমরা অ্যারাউন্ড বলতে পারি। তার একটা কমন উদাহরণ হচ্ছে দ্য মুন গোজ অ্যারাউন্ড দ্য আর্থ। কিন্তু এর পাশে আসো থ্রো যেটা, সেটাও আমরা
খুব সচরাচর দেখে আসি। দেখো একটা চিত্র দেওয়া আছে যে একটা মাউস বা ইঁদুর হচ্ছে একটা পাইপের ভেতর এই পাশ থেকে এই পাশে চলে যাবে। কোন একটা মিডিয়ামের ভেতর দিয়ে মুভিং যদি হয় এক পাশ থেকে আর এক পাশে ডিরেক্টলি ইনটু দ্য ইনসাইড সামথিং, তখন আমরা হচ্ছে থ্রো ইউজ করতে পারি। দ্য rat is going through a pipe. ওকে, তাহলে আমাদের বুঝতে পারলাম যে কিছু ট্রিকি প্রিপোজিশন আমাদের আছে যেগুলো কিন্তু একই মিনিং দিলেও তার হচ্ছে ব্যবহারের ভিত্তিতে বিভিন্নভাবে ব্যবহৃত হচ্ছে, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে কি হবে বলতো, আমরা পরীক্ষায় কিন্তু কনফিডেন্সের সাহায্যে এগুলো অ্যান্সার করে আসতে পারবো না। আর প্রিপোজিশন যে টপিকটা আমি বললাম শুরুতেই আমি বলে নিয়েছি যে আমরা যে এক্সামই দিতে চাই না কেন ইংলিশের ক্ষেত্রে, যেই ক্লাসে অধ্যয়নরত থাকি না কেন, আমাদের কিন্তু প্রিপোজিশন টপিকটা একদম কমন একটা টপিক। এখন এই কমন টপিকটা থেকেও আমরা অনেক সময় অনেক প্রশ্ন কনফিউজ হয়ে ভুল করে আসি। তার মূল কারণ হচ্ছে আমরা সঠিক ডিরেকশনে এই প্রিপোজিশনটা পড়ি না। আমরা হচ্ছে কিছু রুলস মুখস্থ করি এবং আসলে যে এর মধ্যে কি ধরনের ডিফারেন্স আছে এই ডিফারেন্স দিয়ে কিন্তু গুলো যেন আমরা অ্যাডমিশন টেস্টে কনফিউজ হয়ে না যাই, সেজন্যই আজকে আমি হচ্ছে ছবির মাধ্যমে এই প্রিপোজিশনগুলো, ট্রিকি যে প্রিপোজিশনগুলো আছে সেই প্রিপোজিশনগুলো একটু বোঝানোর চেষ্টা করলাম। আশা করি অনেকের উপকারে এসেছে। তো আমার এই চ্যানেল থেকে মূলত আমি হচ্ছে মেডি ইংলিশ সিরিজ, যারা মেডিকেল অ্যাসপিরেন্টস আছো তাদের জন্য বিভিন্ন গাইডলাইন ভিডিও এবং মেডিকেল রিলেটেড যেসব ইংলিশ আসে মেডিকেলে সেগুলো হচ্ছে আমি আলোচনা করেছি, এবং তারই সাথে সাথে আমি হচ্ছে মেডি জিকে সিরিজ আপলোড করেছি, যেখানে প্রথম একটা ভিডিও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ আপলোড করা হয়ে গেছে। তো আমি সার্বিকভাবে সকল গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। আমার ফেসবুক পেজ মিশন ডিএমস উইথ সাবিহা, সেখানে আমি এই যে কন্টেন্টগুলো আছে সেগুলোর পিডিএফ, নোটস, কুইজ এগুলো শেয়ার করছি নিয়মিতভাবে, এবং কি ধরনের সমস্যা তোমরা ফেস করছো সেগুলো শুনে আমি গাইডলাইন ভিডিও আকারে পরবর্তীতে আবার আপলোড দেওয়ার চেষ্টা করছি। তো অবশ্যই তোমরা মিশন ডিএমস উইথ সাবিহা চ্যানেলটা ফলো দিয়ে রাখবা। ইনশাআল্লাহ স্বপ্ন পূরণে আমাকে তোমরা পাশে পাবা। সকলে সুস্থ থাকবা, ভালো থাকবা এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা। বেস্ট অফ লাক। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।